শিলা এবং কমলা দুজনেই পাশাপাশি বসবাস করে, কিন্তু দুজনের জীবনধারা একেবারে ভিন্ন ধরনের। শিলা যেহেতু বড়লোক পরিবারের বউ, তাই সে 3 তলা বাড়িতে তার স্বামী এবং এক ছেলে রোহানকে নিয়ে বাস করে। অন্যদিকে কমলা শিলার বাড়ির পাশে 1 তলা বাড়িতে তার মেয়ে প্রিয়া এবং স্বামী আকাশকে নিয়ে বাস করে। ধনী গরিব প্রতিবেশী যেহেতু পাশাপাশি থাকে, তাই সবসময় শিলা কমলাকে অপমান করে, এমনকি রোহানকেও প্রিয়ার সঙ্গে বন্ধুত্ব করতে দেয় না। একদিন, মা, আর 1 সপ্তাহ পর আমার জন্মদিন, আর আমার সব বান্ধবীরা জন্মদিনের দিন কি সুন্দর বাড়িতে পার্টি থ্রো করে। তুমি আমার জন্মদিনে বাড়িতে একটা বড় পার্টির আয়োজন করবে মা, যে আমার 15 বছরের জন্মদিনে আমাদের বাড়িতে একটা বড় পার্টি হবে। প্রিয়ার এমন কথা শুনে কমলার ভীষণ পরিমাণে খারাপ লাগে, কারণ বাড়িতে বড় পার্টির আয়োজন করা মানে অনেক টাকা খরচের ব্যাপার, আর এত টাকা কমলা কিংবা তার স্বামীর কাছে নেই। তাই কমলা নানান অজুহাত দিয়ে নিজের মেয়েকে বোঝাতে শুরু করে, কিন্তু প্রিয়া কিছুতেই কোনো রকম কোনো কথা শুনতে চায় না। তাই মেয়ের এরকম পার্টি করার বায়না দেখে কমলা এবং আকাশ বিপদে পড়ে। প্রিয়া, তোর জন্মদিনের দিন আমি আর তোর বাবা তোকে পার্কে বেড়াতে নিয়ে যাব, আর আমরা পার্কেই কেক কাটবো, রাত্রিবেলা একসঙ্গে ছোট্ট একটা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করব। এটাই আমাদের কাছে পার্টি, কারণ বাড়িতে বড় করে পার্টি করতে গেলে অনেক টাকা পয়সার দরকার রে মা। আমি কোনো কথা শুনতে চাই না, আমার জন্মদিনে বড় পার্টি দিতেই হবে, আর আমি আমার সব বন্ধু বান্ধবীদের বাড়িতে ইনভাইট করব। আর তোমরা যদি আমার জন্মদিনে বাড়িতে পার্টি না দাও, তাহলে আমি কিন্তু কোনোদিনও তোমাদের সঙ্গে কথা বলবো না, আর জন্মদিনে কেক পর্যন্ত কাটবো না। এই বলে প্রিয়া ঘরে চলে যায়, আর আকাশ এবং কমলা ভীষণ পরিমাণে চিন্তা করতে শুরু করে। তুমি চিন্তা করো না কমলা, কিছুদিন পর আমাদের কোম্পানির মালিক আমাকে কিছু টাকা বোনাস হিসেবে দেবে, কারণ 1 মাসের মাইনে বাকি ছিল। তাই ওই টাকাটা পেয়ে আমি আমার মেয়ের জন্মদিনে বাড়িতে পাঠিয়ে দেবো, আর তুমি আমাদের পাড়া প্রতিবেশীদের সবাইকে নিমন্ত্রণ করে দাও। যাক, তুমি বাঁচালে, তা না হলে আমার মেয়ে খুব রাগ করতো। জানি আমাদের টাকা পয়সার একটু সমস্যা হবে, কিন্তু বাড়িতে যদি পার্টি হয় তাহলে খুব আনন্দও হবে। তবে আমরা বড় লোকেদের মতো পার্টি দিতে পারবো না, আমরা যেমন মধ্যবিত্ত আমরা ঠিক সেরকম ভাবেই পার্টি করব। প্রিয়ার জন্মদিন উপলক্ষে পার্টির কথা তার বাবা মা মেনে নিয়েছে জানতে পেরে সে প্রচন্ড পরিমাণে খুশি হয়। তাই ধীরে ধীরে কমলা এবং আকাশ মেয়ের জন্মদিনের পার্টির আয়োজন করতে শুরু করে। আর একদিন কমলা তার প্রতিবেশীদের বাড়িতে পার্টিতে নিমন্ত্রণ করতে যায়, আর সবাইকে নিমন্ত্রণ করা হয়ে গেলে সে শিলার বাড়িতে গিয়েও পৌঁছায়। বাবা, তুমি আজকে আমাদের বাড়িতে আসলে যে, হঠাৎ কি ব্যাপার? বরের কাজ চলে গেছে নাকি? তাই আমাদের বাড়িতে তুমি কাজ চাইতে এসেছো? কিন্তু সরি গো, আমার বাড়িতে কাজের লোক আছে, তাই তোমাকে আমি কাজে রাখতে পারবো না। তাই বেকার বেকার তুমি কাজ চেও না, কেমন? না না শিলা, আমি তোমার কাছে কাজ চাইতে আসিনি। পরশুদিন আমার মেয়ের জন্মদিন, তাই আমরা বাড়িতে একটা ছোট্ট পার্টি রেখেছি, মানে একটা ছোট্ট অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে আর কি। তাই তুমি তোমার পরিবারকে নিয়ে আসলে আমরা খুব খুশি হব। গরিবের ঘরে পার্টি হবে শুনে শিলা ভীষণ জোরে জোরে হেসে ওঠে, কারণ সে কিছুতেই সেটা নিজের কানে বিশ্বাস করতে পারে না। তাই শিলা কমলাকে ভীষণ পরিমাণে অপমান করতে শুরু করে, আর তাকে বাজে বাজে কথা শোনায়। কারণ শিলা মনে করে পার্টি থ্রো করার একমাত্র অধিকার আছে তার মতো বড়লোক পরিবারের, আর গরিব কিংবা মধ্যবিত্ত পরিবারের লোকেরা কখনো অনুষ্ঠান কিংবা পার্টি করতে পারে না। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে কমলা? তুমি তোমার মেয়ের জন্মদিন উপলক্ষে বাড়িতে পার্টি দেবে? আমার মনে হচ্ছে তোমার কথা ভুল হচ্ছে। তুমি জানো পার্টি কাকে বলে? আর তুমি যে পার্টি দেবে বলছো, তার টাকা তুমি নিশ্চয়ই ভিক্ষা করবে বলো? না, সেরকম কোনো ব্যাপার নয়। ভিক্ষা করব কেন? আমার যেমন ক্ষমতা সেই মতো পার্টি দেব। শুধু তোমরা আসলে আমাদের ভালো লাগবে এটাই বলতে এসেছিলাম। তোমাদের মতো গরিব প্রতিবেশী আমার বাড়ির পাশে থাকে, প্রত্যেকদিন তোমাদের মুখ দেখতে হয়, এটা ভাবলেই আমার গা জ্বলে। তাই তোমার মেয়ের জন্মদিনের ভিখারি পার্টিতে যেতে আমার বইয়ে গেছে। যাও, আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। এভাবে শিলা কমলাকে অপমান করে দূর দূর করে তাড়িয়ে দেয়, কিন্তু সেই সাথে শিলা মনে মনে একেবারে জ্বলে পুড়ে মরে, কারণ গরিব কমলার বাড়িতে পার্টি হবে বলে কথা। তাই শিলার মাথায় জেদ চেপে বসে সেও তার বাড়িতে একটা বড় পার্টি অর্গানাইজ করবে, কারণ তাকে যে করে হোক কমলাকে ছোট করতেই হবে। তাই গরিব কমলার বাড়িতে অনুষ্ঠান হবে, আর বড়লোক শিলা চুপ করে বসে দেখবে, সেটা হতেই পারে না। অনেকদিন হলো আমাদের বাড়িতেও কোনো পার্টি হয়নি, আর তাই আমি অনেকদিন হলো ঠিকমতো এনজয় করতে পারিনি। আর সেই জন্য আমি পরশুদিন আমাদের বাড়িতে একটা বড় পার্টি দেব, আর শহরের সব থেকে বড় পার্টি হবে সেই দিন। খাওয়া দাওয়া থেকে শুরু করে লাইট, মিউজিক, ডিজে, লোকজন সবই আমার বাড়িতে থাকবে। আর আমার বাড়ির পার্টির সামনে ওই কমলার পার্টি পাত্তা পাবে না।
এই বলে শিলা তার বন্ধু বান্ধবীদেরকে ফোন করে জানিয়ে দেয় যে তার বাড়িতে একটা বড় পার্টির আয়োজন করা হবে। আর সে একে একে ক্যাটারিং থেকে শুরু করে বাড়িঘর সাজানো সবকিছুর ব্যবস্থা করতে শুরু করে। অন্যদিকে একদিন পরে মেয়ের জন্মদিন, তাই আকাশ তুমি পাড়ার বিমল লাইটকে বলে দিয়েছো তো আমাদের বাড়িতে একটা বড় হ্যালোজেন লাগাতে হবে, আর কেকের দোকানেও কিন্তু কেকের অর্ডার দিতে হবে। আর তোমাকে যে বাজার করে নিয়ে আসতে বলেছিলাম তুমি কিন্তু কালকের মধ্যে সব নিয়ে এসে দিও। হ্যাঁ, তুমি চিন্তা করো না, আমি সব ব্যবস্থা করে দিয়েছি। তুমি সুন্দর করে ঘর বাড়ি পরিষ্কার করে নাও, কেননা এতদিন পর আমাদের বাড়িতে পার্টি হবে, তাই আমাদের খুব মজা হচ্ছে। আর আমার মেয়ের 15 বছর পূর্ণও হবে, এর থেকে আনন্দের কি হতে পারে বলো তো। আকাশ এরকম কথা বললে কমলা ভীষণ পরিমাণে খুশি হয়। অন্যদিকে প্রিয়াও তার বন্ধু বান্ধবীদের আনন্দিত হয়ে নিমন্ত্রণ করে। এভাবেই দেখতে দেখতে একদিন কাটে, আর শিলা তার বাড়িতে লাইট লাগানোর জন্য বিমলের লাইটের দোকানে চলে যায়। শিলা জানতে পারে যে কমলাও বিমলের দোকান থেকে লাইট নিয়েছে। তুমি শেষ পর্যন্ত ওই কমলার বাড়িতে পার্টিতে লাইট লাগানোর জন্য রাজি হয়ে গেলে? ও তোমাকে কত টাকা দিচ্ছে হ্যাঁ ওর বাড়িতে লাইট লাগানোর জন্য? না, আসলে ম্যাডাম সবসময় আপনাদের বাড়িতে পার্টি হলে আমি তো আপনাদের বাড়িটা আলো দিয়ে সাজিয়ে দিই, আর ওই দিন আমাদের কোনো কাজ ছিল না, সেই জন্যই আমি কম টাকায় ওদের বাড়িটা সাজিয়ে দিয়েছি আর কি। মেয়েটার জন্মদিন, সেই জন্যই। শোনো, সেদিনকে তোমার সব লাইট আমার বাড়িতে বসবে, আর যদি কোনো লাইট ওই কমলার বাড়িতে বসেছে তাহলে কিন্তু আমি তোমাকে দিয়ে আর কোনো কাজ করাবো না। তোমার যত টাকা লাগে আমি দেব, কিন্তু একটাও লাইট যেন কমলার বাড়িতে গিয়ে না পৌঁছায়, এই কথা আমি বলে দিলাম। শিলার কথা শুনে বিমল খুবই ভয় পেয়ে যায়, আর সে বড়লোকী কাস্টমারকে কিছুতেই হাতছাড়া করতে চায় না। তাই বিমল রাতারাতি আকাশ এবং কমলাকে কিছু না জানিয়ে তাদের বাড়ির লাইটের অর্ডার ক্যান্সেল করে দেয়, আর সমস্ত লাইট শিলার বাড়িতে নিয়ে চলে যায়। এভাবেই দেখতে দেখতে একদিন কাটে, আর প্রিয়ার জন্মদিন চলে আসে। আর সেদিন সকাল থেকে কমলা তার মেয়ের জন্য মুরগির মাংস থেকে শুরু করে পাঁঠার মাংস, ভাত, মাছ ইত্যাদি রান্না করে। আর সন্ধ্যাবেলা বাড়িতে অতিথিরা আসবে বলে তাদের জন্য নিজের হাতে বিভিন্ন রকমের বাঙালি খাবার রান্না করতে থাকে। অন্যদিকে শিলার বাড়িতেও পার্টির আয়োজন শুরু হয়ে যায়, আর ধীরে ধীরে সব গেস্টরা আসতে শুরু করে। ওয়াও, আমার বাড়িটা কি সুন্দর লাগছে, আলো দিয়ে একেবারে ভরে গেছে, তারপর ফুলের গন্ধ, আর মাটন বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, ভেটকি মাছের পাতুরি, ফিশ ফ্রাই, পোলাও, মাটন কষা, চিকেন কাবাব, রেশমি কাবাব, সবকিছুর গন্ধে বাড়িটা একেবারে ম ম করছে। আমি জানি আজকে আমার বাড়ির পার্টি বিশাল সাকসেসফুল হবে, আর ওই গরিব কমলা একেবারে মাঠে মারা পড়বে। ধীরে ধীরে কমলার বাড়িতে অতিথিরা আসতে শুরু করে, কিন্তু তখনও কমলার বাড়িতে লাইট চলে না। ফলে কমলা, প্রিয়া এবং আকাশ ভীষণ পরিমাণে চিন্তায় পড়ে, আর প্রিয়ার প্রচন্ড পরিমাণে মন খারাপ হয়ে যায়, কারণ সবাই তাদের বাড়ির পার্টিতে এসে নানান রকম সমালোচনা করতে শুরু করে দেয়। মা, তুমি যে বললে আমার জন্মদিনে আমাদের বাড়িতে লোকজন লাইট লাগাতে আসবে আর বাড়িটা একেবারে ঝলমল করে উঠবে, কিন্তু আলো জ্বলছে না কেন? কি হলো মা, বলো না, এরকম অন্ধকারে পার্টি করতে ভালো লাগে বলো? কমলা এমন কথা শুনে খুবই চিন্তায় পড়ে, তাই সে বিমলকে বারে বারে ফোন করে, আর বিমল পরিষ্কারভাবে মুখের উপর জানিয়ে দেয় সে কিছুতেই তাদের বাড়িতে লাইট বসাতে যাবে না। অন্যদিকে আকাশ যখন পাড়ার কেকের দোকান থেকে তার অর্ডার দেওয়া কেক নিয়ে আসতে যায় তখন স্যার কিছু মনে করবেন না, একটু আগে একজন মহিলা এসে আমাদের দোকানের সমস্ত কেক বেশি বেশি টাকা দিয়ে কিনে নিয়ে চলে গেছে। বিশেষ করে আপনি যে কেকটা অর্ডার দিয়েছিলেন না, আর কিছু টাকা অ্যাডভান্স করে গিয়েছিলেন, সেই কেকটা উনি নিয়ে গেছেন, তাই আমি আপনাকে কেক দিতে পারবো না। মানে আমি আপনাকে টাকা অ্যাডভান্স করে আমার মেয়ের জন্মদিনের কেক অর্ডার দিয়ে গেছি, আর আপনি আমার মেয়ের জন্মদিনের কেক অন্য কাউকে দিয়ে দিলেন? এটা তো ঠিক নয়। এবার এত তাড়াতাড়ি আমি কেকের ব্যবস্থা কিভাবে করব? আমি তো অত কথা জানি না স্যার। আপনি 2000 টাকার কেকের জন্য মাত্র 200 টাকা অ্যাডভান্স দিয়ে গেছিলেন, আর ওই যে মহিলাটা যে সমস্ত কেক নিয়ে গেছে উনি আমাদেরকে টোটাল 15,000 টাকা দিয়েছে, তাই আমি কেকটা দিয়ে দিয়েছি। এবার আপনি কোথা থেকে কেক কিনবেন সেটা আপনার ব্যাপার। এরকম ভাবে কথায় কথায় আকাশ ভালো করে জানতে পারি যে শিলা সেই দোকানে সব কেক কিনে নিয়ে চলে গেছে, কারণ আজকে নাকি শিলার বাড়িতে অনেক বড় পার্টির আয়োজন করা হয়েছে। তাই আকাশের মন ভীষণ পরিমাণে খারাপ হয়ে যায়। আর বাড়িতে আসার পর আকাশ যখন দেখে তার বাড়িতে আলো জ্বলছে না, তখন তার মন আরো বেশি খারাপ করে। ফলে তাদের পার্টিতে না আছে কেক আর না আছে ভালো আলোর ব্যবস্থা, তাই তারা কি করবে কিছুই বুঝে উঠতে পারে না। আর যা দেখে শিলা মনে মনে প্রচন্ড পরিমাণে খুশি হয়। বেশ হয়েছে, গরিব হয়ে তোরা পার্টি করবি, এবার অন্ধকারের মধ্যে কেক ছাড়া লাইট ছাড়া জন্মদিনের পার্টি সেলিব্রেট কর, দেখ কেমন মজা লাগে। এই ভেবে শিলা নিজের জন্মদিন পার্টিতে অনেক জোরে জোরে ডিজে গান চালিয়ে দেয়, আর সেই গানে তাল মিলিয়ে সকলেই নাচানাচি করে। এমনকি শিলা তার পরিবারের সকলের সঙ্গে কেক কাটে, আর তাদের হাসি ঠাট্টার আওয়াজ কমলার বাড়িতে গিয়ে পৌঁছায়, যা শুনে প্রিয়া ভীষণ পরিমাণে কান্নাকাটি করতে শুরু করে।
তুই একদম কান্নাকাটি করিস না প্রিয়া, আমি তো জন্মদিনের পার্টি কিছুতেই নষ্ট হতে দেব না। আমার কাছে একটা বুদ্ধি আছে, তুই একটু অপেক্ষা কর। এই বলে কমলা তাড়াতাড়ি করে মুদিখানার দোকানে চলে যায় আর সে অনেকগুলো মোমবাতি কিনে নিয়ে আসে। সে সারা বাড়িতে অনেক অনেক মোমবাতি জ্বালিয়ে বাড়িটা একেবারে আলোকিত করে তোলে। এমনকি সে রান্নাঘরে গিয়ে নিজের মেয়ের জন্য ঝটপট 8 ঘন্টার মধ্যেই নিজের হাতে সুন্দর একটা বড় কেক তৈরি করে। আর তাদের বাড়িতে এরকম মোমবাতির আলো দেখতে পেয়ে শিলা আরো জ্বলে পুড়ে মরে। এমনকি কমলা তার মেয়ের জন্মদিনের পার্টি ভালো করে তোলার জন্য নিজের গলায় গান গাইতে শুরু করে। আর সবাই তখন একসঙ্গে হ্যাপি বার্থডে বলে চিৎকার করে ওঠে। কি হলো ব্যাপারটা? আমি এত কিছু করার পরও ওরা এত ভালোভাবে পার্টি করছে কি করে? সারা বাড়িতে মোমবাতি জ্বলছে, গান গাইছে, আমার পার্টি ওই গরিব পার্টিদের সামনে একেবারে ফিকে পড়ে যাচ্ছে। না না, এটা হতে দেওয়া যাবে না, আমি আরো জোরে গান চালিয়ে দেব। এই বলে শিলা আরো বেশি পরিমাণে গানের আওয়াজ বাড়িয়ে দেয়। অন্যদিকে কমলা কিংবা তার পরিবারের কিছুই যায় আসে না। কমলা নিজের মেয়ের জন্মদিনের জন্য মাছের মাথা দিয়ে ডাল, পুঁইশাকের চচ্চড়ি, মটন কষা, সরু চালের ভাত, তার সঙ্গে কাতলা মাছের কালিয়া রান্না করেছিল। আর সেই সব খাবার নিয়ে তারা রাস্তায় বেরিয়ে আসে আর পথ চলতি মানুষদের তারা সেই সমস্ত খাবার ভালোবেসে খাওয়াতে শুরু করে। আর শিলার বাড়ির পার্টিতে উপস্থিত লোকজন এরকম দৃশ্য দেখে প্রচন্ড পরিমাণে অবাক হয়। ওয়াও শিলা, ওই দেখ তোদের প্রতিবেশী কি সুন্দর রাস্তায় মানুষদের ভালো ভালো বাঙালি খাবার খাওয়াচ্ছে আর কি সুন্দর গান গাইছে, বাড়িতে মোমবাতি জ্বলছে। ওয়াও, ওরা কত সুন্দর পার্টির ব্যবস্থা করেছে। আমার না ওদের পার্টিতে যেতে ইচ্ছা করছে। তুই কিছু মনে করিস না, আমি গেলাম। হ্যাঁ, এরকম বিরিয়ানি খেয়ে ডিজে বাজিয়ে গান বাজিয়ে নেচে আমরা প্রত্যেকদিন পার্টি করি, কিন্তু আজকে একটু অন্যরকম পার্টিতে যেতে পারবো। এই বলে পারমিতা সহ একে একে সবাই শিলার বাড়ি থেকে কমলার বাড়ির দিকে চলে যায়। আর কমলা তাদেরকে নিজে হাতে রান্না করা বিভিন্ন ধরনের বাঙালি খাবার খাওয়ায়। আর সকলে কমলার পার্টির অনেক সুনাম করে। অন্যদিকে শিলার পার্টি একেবারে অন্ধকার হয়ে ওঠে, কারণ তার বাড়িতে আর কোনো অতিথি থাকে না, এমনকি তার বাড়ির খাবার কেউ খেতে পর্যন্ত চায় না। এভাবেই ধীরে ধীরে গরিব কমলার বাড়ির পার্টি একেবারে আনন্দময় এবং মজাদার হয়ে ওঠে। আর যা দেখে শিলা একেবারে সহ্য করতে না পেরে তার বাড়ির দরজা জানালা সমস্ত কিছু বন্ধ করে দেয়। প্রিয়া, তুই আজকে খুশি তো? আজকে তোর 15 বছরের জন্মদিন, আমরা কত সুন্দরভাবে স্পেশাল করে দিলাম বলতো। হ্যাঁ মা, আমি খুব খুশি। থ্যাংক ইউ সো মাচ মা বাবা। এভাবে সবাই মিলে প্রিয়ার জন্মদিনের পার্টি অনেক মজা করে এবং আনন্দ করে কাটায়। আর শিলা শুধু মনে মনে হিংসা করতে থাকে, কিন্তু তারপর থেকে শিলা আর কখনো কমলার উপর হিংসা করার সাহস পায় না। আর সে ভুলেও কমলার সঙ্গে রেষারেষি করে বাড়িতে বড় পার্টি দেয় না, কারণ সেদিন অনেক বড় করে পার্টির আয়োজন করতে গিয়ে শিলার অনেক ক্ষতি হয়। আর এভাবে কমলা এবং শিলা দুই পরিবার নিজেদের মতো করে জীবনযাপন করতে থাকে। সুলেখা তার মা প্রিয়া দেবী এবং বাবা প্রীতম বাবুর সঙ্গে বাস করে। ছোটবেলা থেকে সুলেখা চোখে দেখতে পায় না, কারণ সে যখন প্রিয়া দেবীর গর্ভে ছিল তখন প্রিয়া দেবীর সিঁড়ি থেকে পড়ে যাওয়ায় তার পেটে প্রচন্ড পরিমাণে আঘাত লাগে। আর যখন তার সন্তান জন্ম নেয় তখন সে অন্ধ হয়ে জন্মায়। আর সুলেখা যখন বড় হয়ে ওঠে তখন তার বাবা মায়ের একটাই চিন্তা, তারা তাদের অন্ধ মেয়েকে কিভাবে বিয়ে দেবে, কারণ সুলেখা যতই সুন্দর হোক না কেন তার সব থেকে বড় খুঁত ছিল সে চোখে দেখতে পায় না, অর্থাৎ সে অন্ধ। ছোটবেলা থেকে মেয়েটাকে শহরের কত বড় বড় ডাক্তার দেখালাম, এমনকি লক্ষ লক্ষ টাকা খরচ করিয়ে বিদেশে পর্যন্ত মেয়েটাকে সুস্থ করার জন্য নিয়ে গেছি, কিন্তু কি এমন হলো কি জানি যে মেয়েটা সারা জীবনের মতো অন্ধ হয়ে গেল। এরকম যদি হয় তাহলে আমার মেয়ের বিয়ে দিতে তো খুব সমস্যা হবে। আরে তুমি এত চিন্তা করছো কেন? তোমার কি টাকার অভাব আছে? তোমার টাকার লোভে পড়ে তোমার মেয়েকে ঠিক লোকে বিয়ে করে নিয়ে চলে যাবে, তাই তুমি বিয়ে নিয়ে একদম চিন্তা করো না। বাবু হ্যাঁ, টাকার লোভে তোমার অন্ধ মেয়েকে বিয়ে করে নিয়ে যেতে কোনো ছেলের বইই গেছে, কেননা কোনো ছেলের মা বাবাই চাইবে না তার বাড়ির বউ অন্ধ হোক। এই যদি এখন তুমি অন্ধ হতে আমি কি তোমাকে বিয়ে করতাম নাকি? সে তুমি আমাকে 1 কোটি টাকা দিলেও আমি তোমাকে বিয়ে করতাম না, বুঝেছো? দুজনে মিলে এভাবে তাদের মেয়ের বিয়ে নিয়ে আলোচনা করতে থাকে। আর সুলেখা তার বাবা মায়ের সব কথা শুনতে পায়। এর ফলে সুলেখার মন খারাপ করে, কারণ তার বাবা মায়ের যখন অন্ধ মেয়েকে বিয়ে নিয়ে এত মতবাদ, তখন বাইরের ছেলেই বা কেন সুলেখাকে বিয়ে করতে চাইবে। মা বাপি, তোমরা দয়া করে চিন্তা করো না। আর আজকালকার দিনের অনেক মেয়েরই তো বিয়ে হয় না, তাই আমারও যদি বিয়ে না হয় তাতে আমার কোনো অসুবিধা নেই। আমি ঠিক নিজের মতো কিছু একটা ব্যবস্থা করে নেব। চোখে দেখতে পাই না তার আবার বড় বড় কথা। তুই নিজের ব্যবস্থা নিজে কি করবি রে? তোর কোনো ক্ষমতা আছে নাকি? যাই ব্যবস্থাই হোক না কেন সবটাই আমার টাকার উপর ভর করে হবে, বুঝেছিস? তাই আমার মাথা গরম করাস না।
এই বলে প্রীতম বাবু এবং তার স্ত্রী নিজের ঘরে চলে যায় আর সুলেখা কাঁদতে কাঁদতে সোফার উপর বসে পড়ে। এভাবেই বেশ কিছুদিন কাটে। একদিন প্রীতম বাবু খুবই খুশি মনে অফিস থেকে বাড়িতে ফিরে আসে, কারণ সে নিজের মেয়ের বিয়ে দেওয়ার জন্য ছেলে দেখেছে। এই যে গিন্নি, এতদিন ধরে তোমার ঈশ্বরকে ডাকার ফল তুমি পেয়েছো, কারণ তোমার মেয়ের বিয়ের জন্য আমি একটা ছেলের সম্বন্ধ দেখেছি। আর আজকে সন্ধ্যাবেলায় তোমার মেয়েকে পাত্র শুভম আর তার পরিবার দেখতে আসবে, তাই তোমার মেয়েকে খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে তৈরি করে রেখো, বুঝেছো? সে আবার কি কথা? তুমি ছেলে দেখলে আর সেই ছেলে আমার মেয়েকে দেখতে আসার জন্য রাজি হয়ে গেল? এই কথাটা জানার পরও যে আমাদের মেয়ে অন্ধ, তুমি ইয়ার্কি মারছো? আমার কিন্তু এরকম ইয়ার্কি মোটেই পছন্দ নয়। আমার মুখের উপর বেশি বেশি তর্ক করো না। অন্ধ মেয়ের বিয়ে নিয়ে আমি ইয়ার্কি মারতে যাবো কেন গো? আর আমি ছেলে আর তার পরিবারকে জানাইনি যে আমার মেয়ে অন্ধ। একবার মেয়েকে দেখতে আসুক, আর সুন্দরী মেয়েকে দেখলে এমনিতেই প্রেমে পড়ে যাবে। কিন্তু বাবা, এরকম মিথ্যা কথা বলে কাউকে তো ফাঁসানো মোটেই উচিত নয়। তুমি আগে থেকেই বলে দিতে পারতে যে আমি চোখে দেখতে পাই না, কারণ যেই আমাকে দেখতে আসুক না কেন সত্যি কথাটা তো জানতে পারবেই, আর আমাকে অপমান করে এখান থেকে চলে যাবে। আমি চোখে দেখতে পাই না বলে আর অপমান সহ্য করতে পারবো না বাবা। সুলেখার বাবা তার মেয়ের কোনো কথাই শুনতে চায় না। সুলেখার মা সুলেখাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে তৈরি করে ফেলে, আর সুলেখার এরকম সুন্দর করে সাজগোজ দেখে মোটেই বোঝা যায় না যে সুলেখা অন্ধ। সন্ধ্যা হতে না হতেই শুভম তার পরিবারকে নিয়ে সুলেখা দেবীকে দেখতে চলে আসে, আর তাদের পাত্রীকে মোটামুটি বেশ ভালো মতোই পছন্দ হয়। সবই তো বুঝলাম, কিন্তু বড়লোকের মেয়ে, বুঝতেই তো পারছেন সংসার কি আর ভালো করে করতে পারবে? আর বিশেষ করে রান্না বান্না, আমাদের কাছে যতই টাকা থাকুক না কেন আমরা কিন্তু চাই আমাদের বৌমা যেন নিজের হাতে রান্না করুক। নতুন বৌমার জন্য আমরা কিন্তু বাড়িতে কোনো রাঁধুনি রাখতে পারবো না। না না দিদি, আপনার রাঁধুনি রাখার তো কোনো প্রয়োজনই হবে না। আমার মেয়ে অসাধারণ খাবার রান্না করতে পারে, আর বিশেষ করে চা এত সুন্দর বানায়, সেই চা খেলে আপনি তো প্রেমে পড়ে যাবেন। প্রিয়া দেবী বুঝতে পারে না যে সে নিজের অন্ধ মেয়ের প্রশংসা করতে গিয়ে নিজের চালে নিজেই ভালো মতো ফেসে যাবে। আর তার কথা শোনা মাত্রই রঞ্জিতা দেবী একেবারে বেঁকে বসে, কারণ সে এখন তার হবু বৌমার হাতে চা খেতে ইচ্ছুক হয়ে পড়ে। এর ফলে প্রিয়া দেবী এবং প্রীতম বাবু দুজনেই একেবারে ফ্যাসাদে পড়ে যায়। যাক, তাহলে তো ভালোই হলো। যাও আমার হবু বৌমা, আমাদের জন্য গরম গরম 3 কাপ চা করে নিয়ে এসো। আজকেই আমি বুঝে যাব তাহলে তুমি কেমন রান্না বান্না করতে পারো। আর চায়ের সঙ্গে গরম গরম সিঙ্গারা ভেজেও নিয়ে এসো, যাও। না মানে এখনই চা করে খাওয়ানোর কি দরকার? আর আমরা তো খাওয়া দাওয়ার ব্যবস্থা আপনাদের জন্য করেছি। আমার মেয়ে না হয় বিয়ের পর একেবারে আপনাদেরকে চা করে খাওয়াবে। সুলেখার হবু শাশুড়ি মা কিছুতেই কারোর কোনো কথা শুনতে চায় না। সে সুলেখাকে চা করতে যাওয়ার জন্য বাধ্য করে, কিন্তু সুলেখা যেহেতু অন্ধ তাই সে সোফার উপর থেকে উঠে কোন দিকে রান্নাঘর কিছুতেই বুঝে উঠতে পারে না। এর ফলে সে হোঁচট খেয়ে সেখানেই পড়ে যায়। আর এই দেখে সুলেখার হবু শাশুড়ি মা প্রচন্ড পরিমাণে অবাক হয়। ও মা গো, এই মেয়েকে দিনকানা নাকি? কিরকম আলো ঝলমলে পরিবেশে হোঁচট খেয়ে পড়ে যাচ্ছে কেন? আমার কিন্তু বিষয়টা মোটেই ঠিক লাগছে না। না আসলে কালকে রাত্রিবেলা আমার ভালো করে ঘুম হয়নি তো, তাই জন্য আমার মাথাটা একেবারে ঘুরে গেছে, তাই আমি পড়ে গেছি। আপনারা চিন্তা করবেন না, আমি এক্ষুনি আপনাদেরকে চা করে নিয়ে এসে দিচ্ছি। এই বলে তাড়াতাড়ি করে অন্ধ মেয়ে উঠে দাঁড়ায় এবং তার মা তাকে সাহায্য করার জন্য এগিয়ে গেলে রঞ্জিতা দেবী সেখানেও প্রশ্ন তোলে। ফলে প্রিয়া দেবী তার অন্ধ মেয়েকে সাহায্য করার জন্য রান্নাঘরে যেতে পারে না, আর সুলেখা কোনো মতে একা একা চা করার জন্য রান্নাঘরে চলে যায়। কিন্তু রান্নাঘরে গিয়ে সে চোখে কিছু দেখতে না পাওয়ায় কোথায় জল আছে, কোথায় চা পাতা আছে, কিংবা কোথায় চিনি আছে কিছুই খুঁজে পায় না। এবার আমি কি করব? বাবা মায়ের সম্মান রাখার জন্য বড় মুখ করে তো বলে দিলাম যে আমি চা করে নিয়ে আসছি, কিন্তু আমি তো কিছুই চোখে দেখতে পাচ্ছি না। আমি চা করব কিভাবে তাহলে? এই বলে অন্ধ সুলেখা কোনো মতে হাতড়ে হাতড়ে গ্যাস জ্বালায় আর জল গরম করতে বসিয়ে দেয়। কিন্তু সেই জলের মধ্যে চা পাতার বদলে হাতের সামনে যা পায় তাই দিয়ে চা করতে শুরু করে দেয়। আর সুলেখার চা করা হয়ে গেলে তার মা সেই চা নিয়ে এসে সকলকে দিয়ে দেয়। আর কিছুক্ষণের মধ্যে সেখানে কেলেঙ্কারি ঘটে। ছিছি, এটা আবার চা হয়েছে পুরো নুনে পোড়া, তার উপর তুমি চা পাতার বদলে কি দিয়েছো দেখেছো? আমি তো তোমাকে পরীক্ষা করতে চেয়েছিলাম, আর সেটাই সত্যি হলো। তুমি অন্ধ, তাই তো? রঞ্জিতা দেবীর এমন কথা শুনে সকলে ভীষণ পরিমাণে ভয় পেয়ে যায়, কারণ তারা বুঝতে পারে না যে এই সত্যি কথা সে কিভাবে জানতে পারলো।
প্রীতম বাবু, যখন আমরা আপনার মেয়েকে দেখতে আসছিলাম তখন আপনার পাড়া প্রতিবেশীরা কানাঘুষো করছিল যে আপনারা নাকি আপনাদের অন্ধ মেয়ের বিয়ে দেবেন, কিন্তু আমি তখন বিশ্বাস করতে চাইনি। আর এখন আমি বুঝতে পারছি সত্যি আপনাদের মেয়ে অন্ধ। আর মিথ্যা কথা বলে এরকম অন্ধ মেয়েকে আমাদের ঘাড়ে আপনারা চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন। বদমাইশ ঠকবাজ পরিবার একটা। আপনার অন্ধ মেয়েকে নিয়ে আপনারা বাড়িতে বসে থাকুন, জীবনে আপনাদের মেয়ের বিয়ে দিতে পারবেন না। এই বলে রঞ্জিতা দেবী তার পরিবারকে নিয়ে সেখান থেকে চলে যায়। আর প্রীতম বাবু এবং প্রিয়া দেবী একেবারে লজ্জায় পড়ে, কারণ সত্যিই তারা অন্ধ মেয়েকে মিথ্যা কথা বলে বিয়ে দিতে চাইছিল। এভাবেই দেখতে দেখতে আরো কিছুদিন কাটে, তবুও প্রীতম বাবু হার মানে না। সে প্রত্যেকবারই ছেলে পক্ষকে মিথ্যা কথা বলে নিজের মেয়েকে দেখাতে নিয়ে আসে। আর তখনই ছেলের মা যখন অন্ধ সুলেখাকে সেলাই করতে বলে, তখন সে সেলাই করতে না পেরে সুচ নিজের হাতে ফুটিয়ে ফেলে। আবার কখনো বা ছেলের মা জল খেতে চাইলে অন্ধ সুলেখা জলের বদলে তাকে সর্ষের তেল খাইয়ে দেয়। এভাবেই বারবার অন্ধ মেয়ের বিয়ে ভেঙে যায়। একদিন সকালবেলা ঘুম থেকে উঠে প্রিয়া দেবী যখন পেপার খুলে দেখে, তখন সে পেপারের হেডলাইন দেখে প্রচন্ড পরিমাণে অবাক হয়। অন্ধ মেয়েকে যে বিয়ে করবে সেই ছেলেকে রাতারাতি আমি বড় লোক করে দেব। আমার অন্ধ মেয়ের দাম 1 কোটি টাকা, তাই আমার মেয়ে সুলেখাকে বিয়ে করলে সেই ছেলে সঙ্গে সঙ্গে 1 কোটি টাকা উপহার পাবে। এ কি সাংঘাতিক কাণ্ড! তুমি কি করেছো? তুমি কি পাগল হয়ে গেছো? তুমি নিজের অন্ধ মেয়ের দাম লাগিয়ে দিলে শেষ পর্যন্ত। যে ছেলে আমার মেয়েকে বিয়ে করবে তাকে তুমি 1 কোটি টাকা দেবে? হ্যাঁ, তুমি একদম ঠিক কথাই শুনেছো। আর পেপারে যেটা লেখা আছে সেটা একদম সত্যি। এটা আমার বন্ধুর পেপার, আর আমি ইচ্ছা করেই বিজ্ঞাপন দিয়েছি পেপারে, কারণ আমি যে করেই হোক এই অন্ধ মেয়েকে ঘাট থেকে নামাতে চাইছি। একেবারে অপয়া মেয়ে একটা। সুলেখা পেপারের এরকম বিজ্ঞাপন নিজের চোখে পড়তে পারে না, কিন্তু এরকম বিজ্ঞাপন দেখার পর সুলেখার বান্ধবীরা তাকে ফোন করে এবং সুলেখাকে নিয়ে মজা করতে শুরু করে দেয়। এর ফলে সুলেখা প্রচন্ড পরিমাণে কান্নাকাটি করতে শুরু করে। ইস সুলেখা, তোর জন্য খুবই খারাপ লাগছে রে। সত্যি তোর জীবনটা কতটা কষ্টের। তোর বাবার এত টাকা, তবুও দেখ কলেজে পরীক্ষা দেওয়ার সময় তুই চোখে দেখতে পাস না বললে তোর হয়ে আমাকে পরীক্ষা দিতে হলো। আর তোর মনে আছে সেই রোহান নামে ছেলেটার সঙ্গে যখন বন্ধুত্ব হলো, তখন সেই রোহান অন্য মেয়েকে পছন্দ করে তোকে ধোকা দিয়ে চলে গেল। আর এখন তোর বাবা তোর বিয়ে দেওয়ার জন্য 1 কোটি টাকা দাম ধার্য করেছে। ছাড়, বাদ দি পারমিতা, আমি এখন এই বিষয়ে কোনো কথা বলতে চাইছি না। আর কলেজ জীবনের কথা তুই কেন তুলছিস? এখন কি আর কোনো কথা মনে আছে? না রে, তোর সাথে আর কোনো কথা নেই। এই শোন না, আমি অনলাইন থেকে খুব সুন্দর সুন্দর আইলাইনার আর চোখের লেন্স অর্ডার করেছি। খুব সস্তায় পাচ্ছি, ডিসকাউন্টও আছে। তুই অর্ডার করবি? পারমিতা এই কথা বলা মাত্রই সুলেখার ভীষণ পরিমাণে গায়ে লাগে। আর পারমিতা ইচ্ছা করে সুলেখাকে কষ্ট দেওয়ার জন্য এমন কথা বলে। ও সরি, আমি তো ভুলেই গিয়েছিলাম, তুই তো অন্ধ, তুই চোখে দেখতেই পাস না। ঠিক আছে, আমি রাখলাম, ভালো থাকিস। এই বলে পারমিতা ফোন রেখে দেয়। আর তারপর থেকে সুলেখা শুনতে পায় যে তার বাড়ির বাইরে একেবারে ছেলেদের লাইন পড়ে গেছে, কারণ 1 কোটি টাকার বিনিময়ে সুলেখাকে বিয়ে করার জন্য অনেক গরিব ছেলেই রাজি হয়ে যায়। দেখেছো, আমি তোমাকে বলেছিলাম না আমার মেয়ে অন্ধতাতে কি হয়েছে। আমাদের তো টাকা আছে, আর টাকার জন্য এখন অনেক ছেলেই আমাদের মেয়েকে বিয়ে করতে রাজি হবে। তুমি তো আমার কথা শুনতেই চাইছিলে না, এখন দেখো ছেলেদের লাইন পড়ে গেছে। প্রীতম বাবু বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ছেলেদের লাইন দেখে, আর সে প্রচন্ড পরিমাণে অবাক হয়। সে একে একে সমস্ত ছেলেদেরকে বাড়ির মধ্যে ঢুকিয়ে নিয়ে আসে, আর তারা অন্ধ সুলেখাকে বিয়ের প্রস্তাব দিতে শুরু করে, যা সুলেখা নিজের কানেও বিশ্বাস করতে পারে না। স্যার, আমি আপনার বিজ্ঞাপন থেকে সকাল থেকে আপনার বাড়ির বাইরে দাঁড়িয়ে আপনার মেয়েকে বিয়ে করার জন্য লাইন দিয়েছি। আপনি সত্যি বলছেন তো যে আপনার মেয়েকে বিয়ে করলে আমি রাতারাতি বড়লোক হয়ে যাব? কেননা দেখুন, পরে যদি আপনি আপনার কথা ঘুরিয়ে নেন তাহলে কিন্তু খুব খারাপ হবে। হ্যাঁ, আমি সত্যি কথাই বলেছি। আর ছোকরা, তুমি কি করো? তোমার বাড়ি কোথায়? বাড়িতে মা বাবা আছেন? আরে, আমি তো সারাদিন বাড়িতে বসে বসে মদ খাই আর নেশা করি, আর আমার জ্বালাতেই তো আমার মা বাবা হার্ট অ্যাটাকে মারা গেছে। ওসব কথা বাদ দিন, আপনার মেয়েকে নিয়ে আসুন, এক্ষুনি বিয়ে করে বাড়ি নিয়ে চলে যাব। আর আপনি 1 কোটি টাকা রেডি করুন। আপনার বিজ্ঞাপন দেখেই বুঝতে পারছি যে আপনি আপনার মেয়েকে ঘাট থেকে নামাতে চাইছেন। সত্যিই তো, ওই রকম অন্ধ মেয়েকে কেই বা রাখবে? চন্দনের এরকম অদ্ভুত কথা শুনে প্রীতম বাবু এবং প্রিয়া দেবী ভীষণ পরিমাণে ভয় পেয়ে যায়, কারণ তারা নিজের অন্ধ মেয়েকে যতই অপছন্দ করুক না কেন, তবু একটা নেশাখোর ছেলের সঙ্গে কিছুতেই তারা তাদের মেয়ের বিয়ে দিতে চাইবে না। কারণ সেই ছেলে যদি তাদের অন্ধ মেয়েকে মেরে ফেলে, সেই ভয়ে তারা চন্দনকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। কিন্তু তারপর থেকে যে কটা ছেলে সুলেখাকে বিয়ে করতে আসে, তখন তাদের মধ্যে কেউ পায়ের দিক থেকে পঙ্গু হয়, আবার কেউ টাক মাথা হয়, আবার কেউ বা কানে শুনতে পায় না। তার উপরে তারা সকলেই প্রচন্ড পরিমাণে গরিব।
নিজের মেয়েকে বিয়েতে 1 কোটি টাকা দেবো, তারপর কানা খোরা ল্যাংড়া হাইটে ছোট ছেলের সাথে বিয়ে দেবো নাকি? কোনো মতেই সম্ভব না। টাকা দিয়ে যখন বিয়ে দেবো তখন ভালো ভদ্র ছেলের সাথেই বিয়ে দেবো। বাবার এরকম কথা শুনে সুলেখা কিছুতেই সহ্য করতে পারে না, তাই সে একেবারে প্রতিবাদ করে ওঠে। কেন বাপি, তোমার মেয়ে তো অন্ধ, তাহলে তোমার মেয়ে যে বর জুটবে সে তো কানা খোড়া আর ল্যাংড়া হবেই, আর সে যদি কানে কম শোনে তাহলে তোমার অসুবিধা কোথায়? আমি যেমন অন্ধ তেমন আমার সঙ্গে তো কোনো স্বাভাবিক ছেলের বিয়ে হতে পারে না। তুমি তো আমাকে বিয়ে দেবে বলে আমার দাম ঠিক করে দিয়েছো, তাহলে এখন আমাকে বিয়েকে নিয়ে এরকম এক্সপেরিমেন্ট বন্ধ করতে না পারো তাহলে কিন্তু আমি সুইসাইড করব। এই বলে সুলেখা নিজেকে ঘরে বন্দি করে, আর তার বাবা মা লজ্জায় পড়ে নিজের অন্ধ মেয়ের বিয়ে দেওয়ার জন্য কিছুতেই তাকে আর জোর করে না। কিছুদিন পর সুলেখা শিক্ষিকা হিসেবে একটি ব্লাইন্ড স্কুলে অন্ধ বাচ্চাদের পড়াবে বলে শিক্ষকতার কাজে যোগদান করে, আর সেখানেই তার দেখা হয় রাজুর সঙ্গে। রাজুর সঙ্গে কিছুদিনের মধ্যে সুলেখার বন্ধুত্ব গড়ে ওঠে, আর সুলেখার জীবনের দুঃখের কথা জানতে পারার পর রাজুর ভীষণ পরিমাণে খারাপ লাগে। দেখুন, আমি আপনার জীবনের কষ্ট বুঝতে পারছি, কিন্তু বিশ্বাস করুন আপনাকে সত্যিই দেখতে সুন্দরী, তাই আপনি কি আমাকে বিয়ে করবেন? আর আপনি অন্ধ বললে আমার কোনো অসুবিধা নেই। জানেন, আমার বোনও কিন্তু অন্ধ। আমি আমার বোনকে খুব ভালোবাসি, আপনাকেও আমি অনেক সম্মান করব। আমি হয়তো আপনার বাবার মতো অত ধনী লোক নই, তবে আপনাকে বিয়ে করার জন্য আমার কোনো টাকা পয়সাও চাই না। রাজুর এমন কথা শুনে সুলেখার মন একেবারে গলে জল হয়ে যায়, কারণ এখনকার পৃথিবীতে এরকম ভালো ছেলে থাকতে পারে সেটা সুলেখা বিশ্বাসও করতে পারে না। তাই সুলেখা রাজুকে বিয়ে করতে রাজি হয়ে যায়, আর নিজের বাবা মায়ের সঙ্গে রাজুকে আলাপ করিয়ে দেয়। প্রীতম বাবু এবং প্রিয়া দেবীও এত ভালো ছেলে দেখে খুবই খুশি হয়। ফলে কিছুদিনের মধ্যেই তারা অনেক অনেক টাকা খরচা করে নিজেদের অন্ধ মেয়ের ধুমধাম করে বিয়ে দেয়, আর বিয়ের পর সুলেখা রাজুর সঙ্গে হাসি খুশি সংসার করতে থাকে।